সেদিন ঠিক ভর দুপুরবেলা একটাই কষ্ট পাচ্ছিলাম। তারপরও মনের ভেতরে অত্যন্ত ভালো লাগার এক অজানা অনুভূতির আত্মতৃপ্তি পেয়েছিলাম। তবুও মনের ভেতরে একটাই ভয় হচ্ছিল যে আমি বাবাকে বারবার বলছিলাম, বাবা আজকের মতো এই পর্যন্তই থাক, কিন্তু আমার বাবা আমার কোনো কথাই শুনছিল না। সে একটাই ব্যস্ত সময় পার করছিল যে আমি তাকে নিষেধ করছি। আমার কথা সে একটু গুরুত্ব দিচ্ছিল না। আমি তখন বুঝতে পারছিলাম আমার বাবা এখন স্বাভাবিক নেই, অস্বাভাবিক হয়ে গেছে। তারপর যখন সে কোন মতেই আমার কোনো কথায় কান করছিল না, তখন আমি বললাম, বাবা এখন কিন্তু একদম ভর দুপুরবেলা, আমাদের বাড়ির মধ্যে কেউ ঢুকে পড়তে পারে। তাছাড়া তুমি তো সবই জানো ভাইজা কাছ থেকে রাতে বাড়িতে আসলে। তারপর সে প্রায় 2-3 বার, বন্ধুরা, আমার নাম আলেয়া, আমরা এক ভাই এক বোন। আমার ভাই আলিম আমার থেকে 3 বছরের বড়। ভাইজা শহরে একটা স্টেশনারি দোকান আছে। বাবা চাকুরি থেকে রিটার্ন হওয়ার পর থেকে ভাইজাই আমাদের সংসার চলায়। আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন। তিনি প্রায় 1 বছর চাকুরি থেকে অবসর পেয়ে বর্তমান সব সময় বাড়িতেই সময় কাটান। আমার মা প্রায় 5 বছর হলো পরপারে পাড়ি জমিয়েছে। বন্ধুরা, আমার ভাইকে দেখতে সিনেমার হিরোদের চাইতে কোনো অংশে কম নয়। বিশেষ করে তার মাথার কোকড়ানো চুলগুলো দেখলে যে কোন মেয়ে তার প্রেমে পড়ে যাবে। যাই হোক বন্ধুরা, এবার আমরা মূল গল্পে ফিরে আসি। আমাদের বাড়িতে 2টা টিনের ঘর। ছোটদের ঘরটাতে আমার বাবার মা থাকত, আর বড় ঘরটার মাঝখানে টিনের বেড়া দিয়ে পার্টিশন করে 2টা রুম করা। একটাতে আমার ভাইজা আর একটাই আমি থাকি। মা মারা যাওয়ার পরে বাবা সেই ছোট ঘরটাতে একাই থাকে। আমার মায়ের মৃত্যুর পরে সংসারের যাবতীয় কাজের চাপ তখন আমার উপরে। আমার বাবা আমার ভাইজাকে অনেকবার বলেছে বিয়ে করার কথা, কিন্তু ভাইজা তখন একটি কথাই বলে, আর কিছুদিন যাক না, রান্নাবান্না ছাড়া তো আমাদের বাড়িতে তেমন কোনো কাজ নাই, এই সামান্য কাজটুকু আলেয়ার। যতদিন বিয়ে শাদী না হয় ততদিন এভাবে চলতে থাকুক। এভাবে বেশ ভালোই চলছিল আমাদের সংসার। হঠাৎ একদিন আমার ভাইজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলাম। দোকান থেকে সে রাত 10টার দিকে বাড়িতে ফিরল। প্রতিদিন আমি তার খাবারগুলো টেবিলের উপরে রেখে দিই। ভাইজা নিজেই সেগুলো নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। প্রতিদিনের মতো সেদিনও ভাইজা দোকান থেকে এসে হাত মুখ ধুয়ে রুমে ঢুকে খেতে বসল। তারপর আমাকে ডাক দিয়ে বলল, আলেয়া, আজকে তরকারিতে একটু লবণ কম হয়েছে, একটু লবণের পাত্রটা দিয়ে যাবি। যেহেতু আমার আর ভাইজার রুমের মাঝখানে শুধু একটা টিনের বেড়া দেওয়া, সেহেতু আমি ভাইজের একটা ডাকে শুনতে পেয়েছি। তারপর আমি রুম থেকে বের হয়ে রান্নাঘর থেকে লবণের পাত্রটা নিয়ে ভাইজের রুমে গেলাম। তারপর দেখলাম ভাইজা লবণের জন্য ভাত খেতে পারছে না, হাত উঁচু করে বসে আছে। আমি লবণ দিয়ে চলে আসব, ঠিক সেই মুহূর্তে ভাইজা আমাকে বল, আলিয়া, তুই একটু আমার কাছে বস। 2 ভাই বোন মিলে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে যাবে। আমি আর কোনো কথা না ভেবে ভাইজের খাটের উপর বসে পড়লাম। ভাইজা চেয়ারের উপর বসে টেবিলে ভাত খাচ্ছে। আমি একটা বিষয় লক্ষ্য করলাম। আজকে আমার ভাইজা আমার দিকে তাকানো এবং কথা বলার স্টাইলটা একদমই ভিন্ন লাগছে আমার কাছে। সে ভাত খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এবার আমি ভাইজাকে বললাম, আজকে তোমাকে খুব খুশি লাগছে ভাইজা। ভাইজা তখন বল, ওসব কিছু না, এমনিতেই মনের মধ্যে খুব ভালো লাগছে। তারপর ভাইজা আর কোনো কথা বল না, একদম চুপচাপ ভাত খেতে লাগলো। আমি ভাইজাকে বললাম, তোমার ফোনটা একটু দেবে ভাইজা, আমি একটু ভিডিও দেখি, ততক্ষণে তুমি খেয়ে নাও। এবার ভাইজা তার ফোনটা আমার হাতে দিয়ে বল, ইউটিউব বা ফেসবুক ছাড়া অন্য কোনো অ্যাপসে ঢুকবি না কিন্তু। আমি ভাইজাকে বললাম, না না ভাইজা, আমি আর কোন অ্যাপসে ঢুকব না। তারপর আমি ভাইজের ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শর্ট ভিডিওগুলো দেখছিলাম। হঠাৎ করে মনে হল একটু টিককের ভিডিও দেখি তো। তারপর আমি টিকটক অ্যাপসে ঢুকে ভাইজের আইডির ভেতরে ক্লিক করলাম। তারপর যা দেখতে পেলাম, একদম আমার মাথাটা উল্টাপাল্টা হয়ে গেল। আমি কখনো ভাবতে পারিনি আমার ভাইজা আমাকে নিয়ে এমন ভিডিও বানাবে। ভাইজের ফোনে অনেক রকম স্টাইল করে আমার অনেকগুলো পিক ওঠানো ছিল। আমার সেই পিককে এরাই ব্যবহার করে এই ভিডিওটি বানিয়েছে। যে মেয়েটির সাথে আমার ফেসটি লাগিয়েছে, সেই মেয়ের গায়ে এমন পোশাক পরিয়েছে যে তোমাদেরকে সেই ভিডিওটি দেখাতে পারলে তোমরা তাহলে বুঝতে পারতে আমার ভাইজা কেমন মেয়ের সাথে আমার ফেসটা লাগিয়েছে। এবার ভাইজা আমাকে বলল, কি ব্যাপার আলিয়া, কি ভিডিও দেখছিস? ভিডিওর কোন সাউন্ড হচ্ছে না যে? আমি তখন ভাইজাকে বললাম, ফেসবুকে অনেকে টেক্সট আপলোড করেছে, সেগুলো পড়ছি ভাইজা। তারপর আমি ভাইজের গ্যালারিতে ঢুকলাম। ভাইজা আমাকে নিষেধ করেছিল
ফেসবুক আর ইউটিউব বাদে অন্য কোনো অ্যাপস না ঢুকতে। কিন্তু ভাইজা হয়তো জানে না যে নিষিদ্ধ জিনিসে মানুষের চাহিদা বেশি। এবার ভাইজের গ্যালারিতে দেখলাম প্রায় 500-রও অধিক পিক রয়েছে। আমি একটি একটি করে স্ক্রল করে দেখছিলাম। প্রায় 1 থেকে 150 পিক দেখার পরে আরও একটি পিক আমার সামনে এসে দাঁড়ালো, যেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। এই পিকটিতে 2 জন ব্যক্তি রয়েছে, একজন আমার ভাইজা এবং অপরজন হলাম আমি। এই পিকটাতে ভাইজা এরাই এমন ভাবে ব্যবহার করছে যে আমাদের 2 ভাই বোনের পিকটা দেখলে যে কারোর ওইটার নিচে থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে। আরে বন্ধুরা, আমি তো মাথার চুলের কথা বলছি। এবার ভাইজা খাওয়া দাওয়া শেষ করে কখন যে এসে আমার এই কীর্তি কাবাবগুলো দেখছে, আমি একটুও বুঝতে পারিনি। ভাইরের শ্বাস প্রশ্বাসটা যখন আমার কানের নিচে সে লাগছিল, তখন আমি তাকিয়ে দেখি আমার ভাইজা আমার পিছন দিক থেকে চুপচাপ দাঁড়িয়ে আমার এই কীর্তি কাবাবগুলো দেখছে। তারপর আমি ভাইজাকে দেখে চমকে উঠলাম। এবার ভাই আমাকে বল, আচ্ছা আলেয়া, আমি তোকে আমার ফোনের অন্য সব ফোল্ডারগুলোতে ঢুকতে নিষেধ করছিলাম না? তারপর আমি ভাইজাকে বললাম, তুমি নিষেধ করেছিলে ভাইজা, কিন্তু আমি মনের অজান্তেই এসব ফোল্ডারে ঢুকে পড়েছি। তবে এসব ফোল্ডারে না ঢুকলে তুমি আমাকে নিয়ে কেমন ভাবনা ভাবো সেটা বুঝতে পারতাম না। আচ্ছা ভাইজা, তুমি আমার পিকগুলো দিয়ে এসব ভিডিও বানিয়েছ কেন? আমার কথা শুনে আমার ভাই একটু বিচলিত হয়ে গেল। সে কাপু কাপু গলায় আমাকে বল, আলিয়া, সত্যি কথা বলতে আমি ইচ্ছাকৃতভাবে এটা করতে চাইনি। মনের অজান্তে ভিডিওটি বানিয়ে ফেলেছি। তুই ফোনটা আমার কাছে দে, আমি তোর সামনে ভিডিওটা ডিলিট করে ফেলছি। ভাইজার মুখে ভিডিওটি ডিলিট করার কথা শুনে আমার বুকের ভেতর কেমন যেন হাহাকার করে উঠল। আমি ভাইজাকে বললাম, না না ভাইজা, ভিডিওটা বেশ সুন্দর হয়েছে, তোমাকে ডিলিট করতে হবে না। তবে গায়ের কাপড় চোপড়গুলো যদি ঠিকঠাক মতো পরানো থাকতো তাহলে আর কোন সমস্যা হতো না। এবার আমার ভাইজা বল, গায়ের কাপড়গুলো যদি চারদিকে থেকে পরাতাম তাহলে কখনো এই ভিডিওটি এত সুন্দর লাগতো না। তাছাড়া ভিডিওর মানুষটি তো আর তুই না, এটা হল ইন্ডিয়ান একটা নায়িকার ফেসের উপর তোর ফেসটা বসিয়েছি। এবার আমি ভাইজাকে বললাম, তুমি নায়িকাদের ফেসের উপর আমার ফেসটা না বসিয়ে সরাসরি আমার থেকে এমন একটা ভিডিও বানিয়ে নিতে পারতে। এবার ভাই আমাকে বল, আরে পাগলি, তা হয়তো পারতাম, কিন্তু তাদের মতো পোশাক পরিচ্ছদ তো আর তুই পরতে পারতি না। তারপর আমি ভাইজাকে বললাম, নায়িকাদের মতো পোশাক পরিচ্ছদ পরতে পারব না কেন? তুমি বললেই আমি সেভাবে নিজেকে প্রস্তুতি করে ভিডিওর সামনে আসতাম। এবার ভাই আমাকে বল, আমারও ইচ্ছে ছিল তোকে দিয়ে এরকম একটা ভিডিও বানানোর, কিন্তু লজ্জা শরম করে কিছু বলতে পারিনি। এই 10-15 মিনিটের মধ্যে ভাইজের সাথে কথা বলে আমি কেমন যেন আলাদা একটা অনুভূতি ফিল করতেছিলাম। আমার মনে হচ্ছিল না যে আমি আমার বড় ভাইজের সাথে কথা বলছি। তারপর আমি লক্ষ্য করলাম আমার ভাইজা আস্তে আস্তে আমার পাশে বসে পড়ল। এমনভাবে আমার পাশে বসল, এর আগে কখনো এমন আচরণ আমার ভাইজের মধ্যে দেখিনি। সে কথা বলার ছলে আমার সাথে এমন কিছু আচরণ করছে, মনে হচ্ছে না যেন আমি তার বোন। বন্ধুরা, আমি ভাইজার ফোন হাতে নিয়ে ভিডিও দেখছি আর ভাইজের সাথে কথা বলছি। ভাইজা আমার কাছে বসে এই ভিডিও সম্পর্কে আমার সাথে কথা বলছে, অথচ ভাইজের হাতের কোণিটা কথা বলার ছলে মাঝে মধ্যে এমন একটা জায়গা টাচ লাগছে। আমি প্রথমে মনে করছিলাম হয়তো বেখেয়ালে এগুলো হচ্ছে, কিন্তু বারবার যখন একই সমস্যা দেখা দিচ্ছিল তখন আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম ভাইজা ইচ্ছাকৃতভাবেই এই আচরণগুলো চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি তোমাদেরকে কোন বিষয়টা বোঝাতে চাচ্ছি। এবার ভাইজা আমাকে ভিডিওটি সেই নায়িকার হাতটা দেখিয়ে বল, দেখছি সালিয়া, ইন্ডিয়ার নায়িকাদের হাতগুলো কত সুন্দর হয়, নখগুলো কত সুন্দর করে নেলপালিশ দিয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি ভাইজার এই কথার মধ্যে অন্য একটি রহস্য লুকিয়ে আছে। তারপর আমি ভাইজাকে বললাম, আমার হাতটা দেখতো ভাইজা, ওইসব নায়িকাদের চাইতে আমি কি কোনো অংশে কম আছি? এবার ভাই আমাকে বল, দেখি তো তোর হাতটা। তারপর আমি আমার হাতটা ভাইজার হাতের উপর রাখলাম। ভাই আমার হাতটি ধরে চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বল, তোর হাতের গঠনটাই অনেক সুন্দর, আমি তো এর আগে কখনো একটা মনোযোগ সহকারে দেখিনি, তাই হয়তো নায়িকাদের প্রশংসা করে ফেলেছি। এবার আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার হাতের মুঠের মধ্যে একটা কাঁচা কলা। বন্ধুরা, আসল ঘটনা কিন্তু এখানে, তাই বলছি কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। এবার আমি ভাইজাকে বললাম, এটা কি ভাইজা? ভাইজা তখন বলল, কেন দেখতে পাচ্ছিস না এটা কলা?
তোর জন্য খুব যত্ন করে এনেছি। আমি ভাইজাকে বললাম, এটা কলা আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা তো অনেক শক্ত, ভেতরে মনে হচ্ছে পাকে নাই, এই কাঁচা কলা আমি কি করব? ভাইজা তখন আমাকে বল, আরে পাগলি, এটা আগে মুখের মধ্যে দিয়ে দেখ। উপরে শক্ত দেখা গেলেও ভিতরে পেকে পোক্ত হয়ে গেছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম এটা ভেবে যে আমি আর ভাইজা ভিডিও নিয়ে আলাপ আলোচনা করছিলাম। এর মাঝে হঠাৎ করে ভাইজা আমার হাতে কখন যে কলা ধরিয়ে দিয়েছে, বিষয়টা আমি একদম বুঝতে পারিনি। কিন্তু পরক্ষণেই আমি বুঝতে পারলাম, হয়তোবা আমার ভাইজা ভিডিওটি দেখে তার বোনের প্রতি মায়া মমতার সৃষ্টি হয়েছিল। এবার আমি কলাটা হাতে নিয়ে ভাইজার মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছি। মনের মধ্যে অনেক রকমের প্রশ্নবিদ্ধ হচ্ছিলাম। রাত অনেক হয়েছে। এত রাতে ভাইজার রুমের মধ্যে আমি যদি খাওয়া দাওয়া করি, আর এটা যদি কেউ দেখে ফেলে, তাহলে হয়তো বিষয়টা অন্যদিকে মোড় নেবে। অন্য লোকের কথা বাদই দিলাম, এই খাওয়া দাওয়ার বিষয়টা যদি আমার বাবা দেখে, তাহলে সেও হয়তো এই সুযোগটিকে কাজে লাগাতে চাইবে। কারণ বর্তমানে আমার বাবার চলাফেরা, কথাবার্তার ধরনটা আমি মোটেও ভালো পাচ্ছি না। তারপর আমি আমার ভাইজাকে বললাম, ভাইজা, এই কলাটা আজকে তোমার কাছে রেখে দাও। আজকে কোনোভাবেই আমি এটা খেতে পারছি না। আমার কথা শুনে আমার ভাইজার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমি ভাইজাকে বললাম, মন খারাপ করো না ভাইজা, আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমাদের মা বেঁচে নেই, যার সংসারে মা বেঁচে থাকে না, তাদের পায়ে পায়ে অনেক দোষ হয়। কারণ সন্তানের দোষ গুণ সবকিছুই হজম করতে পারে একমাত্র মা, বাবা তো নাম মাত্র। তারপর আমার ভাই আমাকে বল, তুই অন্তত একটা 12 মিনিট মুখে দিতে পারতিস, সম্পূর্ণটুকু তোকে খেতে বলছি না। ভাই আমাকে যেভাবে অনুরোধ করছিল, আমি তার কথাটা কোনোভাবে ফেলে দিতে পারছিলাম না। বন্ধুরা, আমি যতক্ষণ পর্যন্ত ভাইদের সাথে কথা বলছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কলাটা আমার হাতের মুঠের মধ্যেই ছিল। তারপর ভাইজার আবদার রাখতে গিয়ে আমি অল্প একটু মুখের মধ্যে নিলাম। হাতের মুঠোর মধ্যে থাকতে থাকতে একটু বড় অনুভব হচ্ছিল। তারপর আমার ভাইজা বল, থামলি কেন আলেয়া, অল্প একটু খেয়ে দেখ না। এবার আমি ভাইজাকে বললাম, আজকে না ভাইজা, তোমার কাছে যত্ন করে রেখে দাও, কালকে যে কোনো সময় তোমার থেকে আমি চেয়ে খাব। এখন রাত অনেক গভীর হয়ে গেছে। তাছাড়া বাবা রাতের মধ্যে 2-3 বার করে বাথরুমে বের হয়। সে যদি একটুও জানতে পারে এত রাতে আমি তোমার রুমে, তাহলে বিষয়টা অন্যরকমভাবে নিতে পারে। এবার ভাইজা আমাকে বল, এত টেনশন নেওয়ার কিছু নেই, আমার মাথায় এই মুহূর্তে একটা প্ল্যান আসছে। আমি ভাইজাকে জিজ্ঞেস করলাম, তোমার মাথায় আবার কি প্ল্যান আসলো? ভাইজা তখন আমাকে বল, মাঝে মধ্যে আমার মন খারাপ থাকলে বক্সের সাথে আমার ফোন লাগিয়ে গান শুনি। এখন যদি বক্সে গান প্লে করে দিই, তাহলে তুই যে আমার রুমের মধ্যে আছিস, এটা বাবা একটুও বুঝতে পারবে না। তারপর আমি ভাইজাকে বললাম, তার মানে তুমি আমাকে খাওয়ায়ে ছাড়বে, তাই তো? ভাইজা তখন বল, বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়িতে এমন আদর যত্ন করে, এত সুন্দর পাকা কলা কখনই তোকে এনে খাওয়াবে না। এবার আমি ভাইজাকে বললাম, আমি একটা শর্তে খেতে পারি, বক্সের সাউন্ড একটু বাড়াতে হবে, আর আমার মতো করে আমি খেতে চাই, তুমি কোন জোর জুলুম করে আমাকে খাওয়াতে পারবে না। ভাই আমাকে বল, না না আলিয়া, আমি তোকে জোর করব কেন, তোর যতটুকু হজম হয় ততটুকু তুই খাবি। তারপর আমার ভাইজা বক্সে হিন্দি সিনেমার একটা গান প্লে করে সাউন্ডটা একটু বাড়িয়ে দিল। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। ঠিক এমন সময় আমার বাবা আমার ভাইজার রুমের দরজার সামনে এসে ভাইজাকে ডাক দিল। বাবা বোধ হয় অনেকক্ষণ ধরে ডাকছিল, হয়তোবা আমরা দুজন বক্সের সাউন্ড আর খাওয়া দাওয়ার ব্যস্ততার কারণে শুনতে পারিনি। এবার আমি একটাই ভয় পেয়ে গেলাম যে পুরো শরীর আমার থরথর করে কাঁপতেছিল। ভাইজা ওই মুহূর্তে কি করবে দিশেহারা হয়ে গেল। এবার ভাইজা আমাকে বল, তুই তাড়াতাড়ি খাটের নিচে লুকা, আমি বাবাকে ম্যানেজ করছি। এবার আমি ভাইজের কথা মত খাটের নিচে লুকিয়ে গেলাম। তারপর ভাইজা স্বাভাবিকভাবে দরজাটা খুলে বাবাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? বাবা তখন বল, আলিয়াকে রুমের মধ্যে দেখছি না তো, তোকে কখন থেকে ডাকছি, তুই এত জোরে সাউন্ড দিয়ে বক্স বাজাচ্ছিস, আমার কথাও তোর কানে ঢুকছে না। ভাইজা বাবাকে বল, এত টেনশন করার কোনো দরকার নেই, আলিয়া হয়তোবা বাথরুমে গেছে। বাবা তখন বল, আমি বাথরুমে খুঁজেছি, কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। এত রাত্রে গেল কোথায়, তুই কোনো কিছু জানিস নাকি? আমার ভাইজা তখন বল, আমি তো শহর থেকে আসার পরে আলিয়ার রুমে ওকে কথা বলতে শুনেছি। আমি আলিয়াকে ডেকে ওর কাছ থেকে তরকারির কথা জিজ্ঞেস করলাম। বাবা তখন বল,
যদি তাই হয় তাহলে এত রাতে গেল কোথায়? বাবার কথাতে ভাইজা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল। ভাইজার রুম থেকে বের হয়ে যে আমি নিজের রুমে ঢুকব, সেরকম সুযোগটাও আর ছিলাম না। বিষয়টা বাবা আস্তে আস্তে ঘোলাটে করে ফেলতে লাগল। ভাইজা যতী তাকে থামানোর চেষ্টা করছে সে ততী বলছে আশপাশে খবর নে কারো বাড়িতে গেছে কিনা, বিশেষ করে আমাদের প্রতিবেশী সালাম কাকার ছিলে। সাগরকে বাবা সন্দেহ করত। এবার বাবা ভাইজাকে বল, তুই এখনই রুম থেকে বের হয়ে তাড়াতাড়ি গিয়ে দেখে আয় সালামের ছেলে সাগর বাড়িতে আছে কিনা। এবার ভাইজা বাবাকে বলল, তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? আলেয়া কোথাও যাজনি, হয়তোবা বাড়ির কোথায় আছে। তাছাড়া এত রাতে একজনের বাড়িতে গিয়ে এসব কিছু জিজ্ঞেস করলে নিজের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে ভাবছ একবার। তারপর বাবা ভাইজের কোনো কথাই শুনছিল না। সে ভাইজাকে একই কথা বারবার বলছিল, তুই রুম থেকে বের হয়ে সাগরের খবর নিয়ে আজ, নিলে কিন্তু বাড়িতে থাকা তোরও মুশকিল হয়ে যাবে। বাবার এরকম বাঘের মতো গর্জনে ভাইজে একটু ঘাবড়ে গেল। তাছাড়া চোরের মন তো সব সময় পুলিশ পুলিশ হবেই, তাই না? বাবার কথা মত আমার ভাইজার রুম থেকে বের হয়ে সাগরের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। এবার বাবা আমাদের বাড়ির গেটটা ভেতর থেকে লক করে দিয়ে এলো। তারপর সরাসরি ভাইজের রুমে ঢুকে পড়ল। বাবার এমন কর্মকাণ্ড দেখে ভয়ে আমার ভেতরটা শুকিয়ে আসছিল। এবার আমার বাবা ভাইজের খাটের উপর বসে আমাকে ডাক দিয়ে বল, আলিয়া খাটের নিচ থেকে বের হয়ে এসো। তুমি যে তোমার ভাইজের রুমের মধ্যে দুই ভাই বোন মিলে খাওয়া দাওয়া করছিলে, আমি সবই দেখেছি। অতএব আর লুকোচুরি না খেলে বের হয়ে এসো, তবে আমাকে নিয়ে তোমার আর ভয় করতে হবে না। বাবার এমন কথাতে মনে হচ্ছিল আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে। তারপর যখন আমি বের হচ্ছিলাম না, তখন আমার বাবা জোরে করে একটা ধমক বসিয়ে দিল। আমি আস্তে করে খাটের নিচ থেকে বের হয়ে আসলাম। তারপর মাথা নিচু করে বাবার সামনে দাঁড়িয়ে থাকলাম। এবার বাবাকে আমি বললাম, তুমি আর আমাকে একটা ধমক দিবে না বাবা? এত রাত্রে ভাইজার রুমে খেতে আসাটা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। বাবা তখন আমাকে বল, আরে বোকা মেয়ে, এত ভয় পাচ্ছিস কেন? তোদেরই তো এখন খাওয়ার সময়, রাতে দিনে যখনই সময় পাবি তখনই খাবি। বাবার এমন কথা শুনে আমি একদম আশ্চর্য হয়ে গেলাম। সত্যি কি এই কথাগুলো আমার বাবা বলছে, নাকি আমি ভুল কাউকে দেখছি? আমার আপন বাবা, তার মুখে এমন কথা, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। এবার আমি বাবাকে বললাম, আমি তো তোমার কোনো কথাই বুঝে উঠতে পারছি না বাবা, তুমি আমাকে ভালো বলছো না মন্দ বলছো? বাবা তখন আমাকে বল, আরে পাগলি মেয়ে, তোর এখন বয়স হয়ে গেছে। আমার আরও অনেক আগেই তোকে বিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু কি করব? দেখ, তোর মাটা মারা যাওয়ার পরে আমি কতটা কষ্টে জীবন যাপন করছি, একটাবারও তুই বোঝার চেষ্টা করিসনি। আমি কিন্তু তোকে নিয়ে অনেক কিছু ভাবছিলাম অনেক দিন ধরে, বলবো বলবো করে বলা হয়নি। আজকে সকাল থেকে নিজের মনের কাছে এতটাই খারাপ লাগতেছিল যে আমার শরীরের একটি অঙ্গ প্রত্যঙ্গ আমার মনের কথা শুনছিল না। আমি বাবার কথা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। বাবার এমন কথা শোনার পরে আমি বাবাকে বললাম, যদি এরকমই তোমার অবস্থা হয়ে থাকে, তাহলে তো তোমার শরীরে এখনো শক্তি সামর্থ্য ভালোই আছে, একটা বিয়ে শাদী করলেই তো পারো। বাবা তখন বল, এই বয়সে আমি আর বিয়ে শাদী করতে চাই না। ভেবেছিলাম তোর থেকে একটু সাহায্য সহযোগিতা পাব, যার কারণে আজকে খাওয়া দাওয়া শেষ করে তুই যখন ঘুমানোর জন্য তোর রুমে ঢুকলি, তার কিছুক্ষণ পরেই আমি তোকে এই কথাগুলো বলার জন্য তোর রুমে গিয়ে দেখি তুই রুমে নাই। তারপর তোর ভাইয়ের রুম থেকে ছোট বড় কথা আসছিল। আমি কান পেতে শুনলাম তোরা দুই ভাই বোন মিলে কিসের যেন ভিডিও দেখছিলি। সেই ভিডিওটা দেখার জন্য আমিও একটু চেষ্টা করলাম। তারপর জানালার পাশে গিয়ে চোখ মেলে সেই ভিডিওটা দেখলাম। তোরা দুজন মিলে যা দেখেছিস আমিও ঠিক তাই দেখেছি। তারপরে দেখলাম তোর ভাইজা তোকে কত যত্ন করে মুখে তুলে খাওয়াচ্ছে, তুইও মনের স্বাদে সেই খাবার খাচ্ছিস। আমি চিন্তা করলাম, একই পরিবারের লোকই যেহেতু আমরা তিনজন, তাহলে এই খাবার থেকে আমি বঞ্চিত থেকে লাভ কি? এবার আমি বাবাকে বললাম, তুমি আমাকে কি বলতে চাচ্ছ একটু ক্লিয়ার করে বলবে বাবা? বাবা তখন বল, এত কিছু বুঝিস আর আমার এই শর্টকাট কথা বুঝতে পারছিস না? আমি তখন বাবাকে জিজ্ঞেস করলাম, আমি তোমার মুখ থেকে ক্লিয়ার ভাবে শুনতে চাই। বাবা তখন আমাকে বল, যেহেতু আমার মুখ থেকে তুই ক্লিয়ার ভাবে শুনতে চাস, তাহলে আমি তোকে বলছি, তুই আমার মেয়ে, তোর ভাইয়ের কাছ থেকে যেহেতু খেয়েছিস, আমি তোর বাবা, অবশ্যই ওর চেয়ে ভালো খাবার তোকে খাওয়াতে চাই।
এবার আমি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম বাবার আবদার আমাকে রাখতেই হবে। আমি বাবাকে বললাম, ঠিক আছে বাবা, আমি তোমার কথা রাখ, তবে এখন না, কালকে সকালে ভাইজা যখন দোকানে চলে যাবে ঠিক দুপুরবেলা তুমি বাড়িতে থেকো। এবার আমার বাবা মনের খুশিতে একটা মুচকি হাসি দিয়ে বল, তোর কথা ঠিক থাকবে তো মা। এবার আমি বাবাকে আশ্বাস দিয়ে বললাম, আমি যেহেতু তোমার মেয়ে, তাহলে বাবার কাছে মেয়ে কখনোই মিথ্যে কথা বলতে পারে না। তুমি আমার উপরে ভরসা রাখতে পারো বাবা। তারপর বাবার রুম থেকে বের হয়ে চলে গেল। যাবার সময় আমাকে বলে গেল, এখন তুই রুমে গিয়ে ঘুমা। আমি ভাইজার রুম থেকে বের হয়ে উঠানের উপর পা রাখছি। কেমন সময় ভাইজা আমাদের বাড়ির গেট নক করল। তারপর বাড়ির মধ্যে ঢুকতেই আমার বাবা ভাইজাকে বল, আলিয়া বাড়িতেই ছিল, বাথরুমে গিয়েছিল। আমি বুঝতে পারিনি অস্থা তোকে পেরেশানি করলাম। ভাইজা কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে গেল। এবার আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার দুটি চোখে একটুও ঘুম আসছিল না। বারবার আমার বাবার কথাটাই মনে পড়তেছিল। ভাবছিলাম, একটা মানুষ কতটা অসহায় হলে তার নিজের মেয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এখন তো তার বিয়ে করারও সময় নাই। হয়তোবা বিয়ে শাদী করলে আমার সৎ মাই তার দেখাশোনা করত, এমনকি তার আবদারগুলো। মেয়েটা তো বাবাকে নিয়ে আরও অনেক ধরনের কল্পনা জল্পনা হচ্ছিল আমার। পরের দিন সকালবেলা ভাইজার ঘুম থেকে উঠতে বেলা 10টা বেজে গেল। আমি ভাইজাকে 2বার ডাকলাম, ভাইজা কিছুতেই উঠল না। তারপর 10টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ভাইজা আমার থেকে খাবার চাইল। আমি ভাইজাকে খেতে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি ভাইজাকে বললাম, কি ব্যাপার ভাইজা, আজকে দোকানে যাবে না তুমি? ভাইজা তখন আমাকে একটু গম্ভীর গলায় বল, আজকে যাব না, শরীরটা ভাল নেই। ভাইজার গলার এরকম বোকাল শুনে আমি আর দ্বিতীয়বার তাকে প্রশ্ন করার সাহস পেলাম না। তারপর আমার বাবা আসলো, ভাইজাকে জিজ্ঞেস করল, দোকানে যাবি না? ভাইজা তখন বল, সারা বছর ধরেই তো ব্যবসা করি, আজকে দোকান বন্ধ থাকবে, আমার শরীরটা একদম ভালো নেই, আমি বাড়ি থেকে একটু রেস্ট করব। বাবা তখন একটু রাগের সাথে ভাইজাকে বল, শুক্রবারে তো এমনি ছুটি থাকে, তাহলে আজকে রেস্ট নিতে হবে কেন? সোজা দোকানে চলে যা। ভাইজা এবার একটু রাগের সাথে বাবাকে বল, আমি বলছি না আজকে যাব না ভাই। আর এমন আচরণ দেখে বাবাটার দ্বিতীয়বার কোনো কথা বল না। বয়স্ক মানুষ হয়তোবা ভাইজার কথাতে একটু ভয় পেয়েছে। তারপর আমার বাবা তার রুমে চলে গেল। তারপর ঠিক বেলা 12:30টার দিকে ভাইজা প্যান্ট শার্ট পরে কোথায় যেন বের হচ্ছে। এমন সময়ে আমি ভাইজাকে জিজ্ঞেস করলাম, কোথায় যাও ভাইজা? ভাইজা তখন বল, একটু ঘুরতে যাচ্ছি, আসতে সন্ধ্যা লাগবে। এবার ভাইজা বের হওয়ার সাথে সাথে বাবার রুম থেকে বের হয়ে আমাকে জিজ্ঞেস করল, তোর ভাইজা কোথায় গেল রে আলিয়া? আমি তখন বাবাকে বললাম, কোথায় গেল ভাইজা সেটা তো বলতে পারব না। আমি জিজ্ঞেস করলাম, আমাকে শুধু বল ঘুরতে যাচ্ছি। আর কোনো কথা না বলে বের হয়ে চলে গেল। এবার বাবা আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা আলিয়া, আমি যে গত রাতের ঘটনাটা তোমাকে বলেছি, এই ব্যাপারে তুমি কি তোর ভাইজাকে কিছু বলেছ? আমি বললাম, না না বাবা, এটা বলা সম্ভব। তারপর বাবা আমাকে বল, খুব ভালো করেছ। এবার বাবা আমাকে জিজ্ঞেস করল, তুমি কি খাওয়া দাওয়া করেছ? আমি বাবাকে বললাম, তুমি আমাকে খুব যত্ন করে খাওয়াবে বলে আমি এখনো কিছুই খাইনি। বাবা বল, বুঝতে পেরেছি, চলো রুমের মধ্যে চলো, আমার মেয়েকে আজকে একটাই যত্ন করে খাওয়াবো যে স্বামীর বাড়িতে গেলেও যেন এই বুড়ো বাবাটার কথা মনে থাকে। তারপর আমি বাবাকে বললাম, তুমি রুমের মধ্যে যাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বাবা তখন আমাকে বল, ওহো বুঝতে পেরেছি, একটু তাড়াতাড়ি এসো। তারপর আমি ওয়াশরুমে গিয়ে নিজের মতো করে ফ্রেশ হলাম। তারপর রুমে ঢুকে দেখি আমার বাবা চাতক পাখির মতো আমার খাটের ওপর বসে চেয়ে আছে। আমি কখন রুমের মধ্যে ঢুকব? তারপর বাবার কাছে গিয়ে আমি বসলাম। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, আমার বাবার হার্টবিটটা যেন অনেক দ্রুত চলছিল। তার দীর্ঘশ্বাস আমাকে বলে দিচ্ছিল সে কতটা অসহায়। তারপর আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আমি কোন দিকে হয়ে থাকলে তুমি আমার মুখের ভেতর খাবারগুলো সুন্দরভাবে তুলে খাওয়াতে পারবে? বাবা তখন বল, তুই আমার মেয়ে পর কেউ তো না, বন্ধুরা। তারপর আমার বাবা আমাকে অতি যত্ন করে খাওয়াতে গিয়ে হ্যাঁ ঘটল। সেই ঘটনাটা আমি তোমাদেরকে সময় করে কোনো এক সময় বলবো। আজকে অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো করতে হবে। হাতে একদমই সময় নেই। যে যেখানে থাকো ভালো থেকো, নিজেদের পরিবারের দিকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।